যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, তিনজন এল্ডার মিলে জিয়ানের উপর অ্যাটাক করে দিয়েছিল, আর তখনই জিয়ান ইউজ করে 3000 ইয়ার ঠান্ডার টেকনিক। জিয়ান 3000 ইয়ার ঠান্ডার টেকনিক ইউজ করে সেই ঠান্ডার অ্যাটাক গুলোকে ভালোভাবে ডস করতে পারছিল, কিন্তু তারপরে সেই ঠান্ডার অ্যাটাক গুলো শেষ হচ্ছিল না এবং জিয়ান এক এক করে ডস করতে করতে জিয়ান গ্রাউন্ডে চলে আসে। তখনই জিয়ান তার তরবারি বের করে ফেলে, আর এটার নাম হলো হেভি রুলার রড। তো আমরা এটাকে হেভি রুলার বলে ডাকবো। তখন জিয়ান তার হেভি রুলার দিয়ে সেই ঠান্ডার অ্যাটাক গুলোকে ধুমধারাকা ডস করতেই থাকে। তারপরেই জিয়ান অনেক স্পিডে ঠান্ডা টেকনিক ইউজ করে একটি ইলারের পিছনে চলে আসে এবং তার রুলার দিয়ে সেখানে অ্যাটাক করতে যাবে, কিন্তু অন্যদিক থেকে একটি ফরমেশন ইউজ করে সে অ্যাটাককে ডস করে ফেলে। তখন জিয়ান পিছনের দিকে তাকিয়ে বুঝতে পারে এই ফরমেশনটি তৈরি করেছিল পিছনে থাকা সেই ইল্ডারটি। তখন নিচে থাকা ইল্ডার বলে, আজকে তোমার জীবন আমি নিয়ে ছাড়বো, এবং এটি বলে সেই ইল্ডার জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখনই জিয়ান তার হেভি রুলারের সাথে তার টিচারের সোল পাওয়ার ইউজ করে সেই অ্যাটাকটি সেই মোটা ইল্ডারের দিকে ছেড়ে দেয়। তখনই পিছনে থাকা সেই আগের ইল্ডার মোটা ইল্ডারের সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার ফলে জিয়ানের তরবারি সেখানে আটকে যায়। এটি দেখে মোটা ইল্ডার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ জিয়ানের হেভি রুলারের বাড়ি খাওয়ার থেকে বেঁচে গিয়েছিল। এগুলো দেখে তখনই জিয়ান সেই ইল্ডারের পিছন দিকে চলে আসে এবং সেই ইল্ডারকে এমন একটি কিক মানে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর সেই ইল্ডার আবার পাহাড় থেকে বের হয়ে আসে। তখন জিয়ানও তার হেভি রুলারকে নিজের কাছে নিয়ে নেয় এবং সেই হেভি রুলারের সাথে তার টিচারের সোল পাওয়ার ইউজ করে। এটি দেখে সেই ইল্ডারটি অনেকটাই ভয় পেয়ে যায় এবং বলে, আমার কাছে আসো এবং আমাকে সেভ করো। এটি থেকে দুজন ইল্ডার সেই ইল্ডারের কাছে চলে আসে এবং তারা ফরমেশন ইউজ করতে শুরু করে। অন্যদিকে জিয়ানও তার হেভি রুলারকে একদম রেডি করে ফেলেছিল। এদিকে জিয়ান অ্যাটাকটি সে তিনজন ইল্ডারের দিকে ছেড়ে দেয়। অন্যদিকে তিনজন ইল্ডার তাদের পাওয়ার ইউজ করে একটি ফরমেশন ক্রিয়েট করে ফেলে। যখন জিয়ানের অ্যাটাকটি সেই ফরমেশনের সাথে লেগে যায়, সেখানে অনেক অরা রিলিজ হতে শুরু করে এবং সেখানকার প্রেশারও অনেকটা বেশি ছিল, যার ফলে চারপাশ কাঁপতে শুরু করে। এটি দেখে হ্যানচি এবং হ্যানচির ফ্যামিলি সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে জিয়ান একটু ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু অ্যাটাকের ফলে সে তিনজন ইল্ডারে তেমন কিছু হয় না। তখন মোটা ইল্ডার বলে, আমরা তাড়াতাড়ি এত উইন হয়ে গেলাম। এটি বলেই তারা আরো ভয়ঙ্কর ফরমেশন ক্রিয়েট করতে শুরু করে এবং আকাশ থেকে অনেক বেশি পরিমাণে বিজলি পড়ছিল। তখন মোটা ইল্ডার জিয়ানকে বলে, ছেলে আজকে তোমার খেল খতম, এবং এটি বলে সে তার পাওয়ার ইউজ করে জিয়ানের আশেপাশে অনেকগুলো ঠান্ডার বল ক্রিয়েট করে ফেলে। এগুলো দেখে জিয়ান একটু অবাক হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে মোটা ইল্ডার তার ঠান্ডার বল দিয়ে জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সেই অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে। তারপর সামনে থেকে আবার অ্যাটাক আসে, তারপর জিয়ান আবার অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে, কিন্তু ডস করতে একটু কষ্ট হচ্ছিল, কারণ সেই ঠান্ডার বলের অ্যাটাক গুলো জিয়ানের বডিতেও লেগে যাচ্ছিল ঠান্ডার কারণে, যার ফলে জিয়ান একটু ক্লান্ত হয়ে যায়। তখন জিয়ান সামনে দেখতে পায় অনেকগুলো ঠান্ডার বল তার সামনে রয়েছে। এদিকে মোটা ইল্ডার সেই বলগুলো দিয়ে আবার জিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। এটি দেখে জিয়ান অনেক স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে। জিয়ান তার 3000 ইয়ার ঠান্ডার টেকনিক ইউজ করে সেখান থেকে ভালোভাবে পালাচ্ছিল এবং সাথে সাথে সেই ঠান্ডার বলে অ্যাটাক গুলো ডস করছিল। তখন জিয়ান বলে, এই তিনজন ইলারের কাছে অনেক ভালো স্কিল আছে, যার ফলে তারা তিনজন একসাথে হয়ে গিয়ে অনেক পাওয়ারফুল ফরমেশন ইউজ করতে পারছে, তাই তারা সময় নষ্ট করবে না দেখে এই ফরমেশনটি ইউজ করছে। তখন হং তিয়াংশা বলে, প্রত্যেকটা ফরমেশনের মধ্যে একটা উইকনেস থাকে এবং সেই উইকনেসের মধ্যে থাকা ব্যক্তিটি কখনোই ফাইটের মধ্যে আসবে না, তাহলে কি তুমি বুঝতে পারছো? তখনই জিয়ান সেই ফরমেশনের মাঝখানে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে তার সামনে একটি ওল্ড ফরমেশন বের করে ফেলে। তখন ওল্ডটি হুঙ্কার ছেড়ে সেখানে যতগুলো ঠান্ডার বল ছিল সেগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। এটি দেখে সেই চিকন ইল্লার অনেক রেগে যায়, কিন্তু তখন সে আরো অবাক হয়ে যায়। তখনই আমরা ওল্ড ফরমেশনের পিছন দিকে দেখতে পাই জিয়ান বানাচ্ছে অ্যাংরি বুদ্ধা লোটাস। এটি দিকে মোটা ইল্লার বলে, এটা কিভাবে সম্ভব? এই ছেলের কাছে তো 3টা হেভেনলি ফ্লেম রয়েছে। তখন চিকন ইল্লার বলে, এই ছেলেকে তাড়াতাড়ি থামাতে হবে, এবং এটি বলে তাদের পাওয়ার ইউজ করতে শুরু করে। সেখানে যতগুলো ঠান্ডার বল ছিল সেই ঠান্ডার বলগুলোকে একসাথে করে অনেক বড় একটি ঠান্ডার বল ক্রিয়েট করে। তখন তিনজন ইল্লার মিলে সেই ঠান্ডার বলকে জিয়ানের দিকে ছেড়ে দেয়। অন্যদিকে ওল্ড ফরমেশন তার পাওয়ার ইউজ করে সেই ঠান্ডার বলের উপরে অ্যাটাক করে, কিন্তু সেই ঠান্ডার বল ওল্ড ফরমেশনের পাওয়ারকে একদম ওভারটেক করে ওল্ড ফরমেশনকে ডিস্ট্রয় করে একদম জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানের গায়ে লাগতেই যাবে, কিন্তু তখনই জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাসে ক্রিয়েট হয়ে যায় এবং জিয়ান অ্যাংরি বুদ্ধা লোটাস সেই ঠান্ডার বলের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাস সেই ঠান্ডার বলের পাওয়ারকে ওভারটেক করে একদম ছোট করতে করতে ভ্যানিশ করে দেয়। তখন জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস সেই শিল্ডের দিকে ছেড়ে দেয়। এটি দেখে সেই তিনজন ইলা তাদের প্রোটেকশন শিল্ডকে 3টা লেয়ারে তৈরি করে ফেলে। অন্যদিকে অ্যাংরি বুদ্ধা লোটাস সেই শিল্ডের সামনে থেমে যায় এবং পাওয়ার রিলিজ করতে শুরু করে। এটি দেখে তিনজন ইলার ভয় পেয়ে যায়। তখন জিয়ান একটি মুচকি হাসি দিয়ে তার অ্যাংরি বুদ্ধা লোটাসকে উপরে যে ফরমেশনটি ছিল সেদিকে নিয়ে যায়। এটি দেখে চিকন ফাইটার অবাক হয়ে বলে, এই ছেলে তো আমাদের মেইন ফরমেশনকে ডিস্ট্রয় করতে চাচ্ছে, কিন্তু এটা করে এতটা সহজ না। এবং এটি বলেই সেই তিনজন ইলা তাদের ফুল পাওয়ার ইউজ করে তাদের মেইন ফরমেশন থেকে একটি ফরমেশন বের করে এবং এই ফরমেশনটি ছিল হ্যান্ড ফরমেশন। তখন সেই তিনজন ইলারের হ্যান্ড ফরমেশন অ্যাংরি বুদ্ধা লোটাসের দিকে যাচ্ছিল, অ্যাংরি বুদ্ধা লোটাস সেই হ্যান্ড ফরমেশনের দিকে যাচ্ছিল। যখন দুটি এটা একসাথে লেগে যায়, সেখান থেকে এত ওরা বের হচ্ছিল যে সেখানে যতগুলো পাহাড় ছিল একদম চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাচ্ছিল, কিন্তু অ্যাংরি বুদ্ধা লোটাসের পাওয়ারের কারণে সেই তিনজন ইলারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে অ্যাংরি বুদ্ধা লোটাসের সাথে সেই হ্যান্ড ফরমেশনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সেই হ্যান্ড ফরমেশনটি ক্র্যাক হতে শুরু করে, যার ফলে তখনই সেই হ্যান্ড ফরমেশনটি ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের পরে এত ওরা বের হচ্ছিল যে সেই হ্যান্ড ফরমেশনের কিছু অংশ সেই শিল্ডের উপরে পড়ে যায়, যার ফলে তিনজন ইলারের যে শিল্ডটি ছিল সেটিও ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে অ্যাংরি বুদ্ধা লোটাস আকাশের উপরে উঠতে শুরু করে এবং অ্যাংরি বুদ্ধা লোটাস তার পাওয়ার ইউজ করে সেখানে যে মেঘলা অবস্থা ছিল সেই মেঘলা আকাশকে পুরোপুরি রিমুভ করতে শুরু করে।
যার ফলে সূর্যের আলো চারপাশে একদম আলোকিত করে ফেলে। এটা দেখে হ্যান ফ্যামিলির লিডার এবং বাকি সব ফাইটাররা অনেক অবাক হয়ে যায় এবং সাথে সাথে খুশিও হয়ে যায়। অন্যদিকে জিয়ানও নিজেকে কন্ট্রোল করে ফেলে। এদিকে আবার আকাশ থেকে 3জন ইলার মাটিতে পড়ে যায়। তখন জিয়ান সেই 3জন ইলারের উপর প্রেসার এটা ক্রিয়েট করে এবং প্রেসার এটা ক্রিয়েট করে সেই 3জন ইলারের কাছে যে স্পেস ডিস্ট্রয়িং রিংটা ছিল সেটি নিজের কাছে নিয়ে নেয়। তখন জিয়ান বলে, যেহেতু তোমরা আমাকে বাধ্য করেছো এই ফাইটের মধ্যে ফাইট করতে, তাহলে অবশ্যই তোমরা আমাকে খালি হাতে ফিরে যেতে দেবে না। তখন মোটা ইলার রেগে গিয়ে বলে, তুমি বেশি ভন্ডামি করছো তাই না? মোটা ইলারের নেটওয়ার্ক দুর্বল থাকা সত্ত্বেও জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন চিকন ইলার লেকে থামিয়ে দিয়ে বলে, আমরা কখনোই তার সাথে টিকতে পারবো না। এটি বলে সে 3জন ইলার সেখান থেকে একদম 19-20 হয়ে যায়। তখন জিয়ান সে 3টে রিং থেকে 3টি স্ক্রল বের করে ফেলে এবং মুখে একটি হাসি দিয়ে বলে, এটা তো 3000 ইয়ার থান্ডার ফ্যান্টমের বাকি অংশ। আমি আগেই মনে মনে ভেবেছিলাম এই টেকনিকের বাকি স্ক্রল গুলো এই 3জন ইলারের কাছে থাকতে পারে। তখন জিয়ানের পিছনে হং তিয়াংশো একদম উত্তম মদম খেয়ে পড়ে যায় এবং তার অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল ডেমন পাপেট। তখন হং তিয়াংশো বলে, এই ছেলে এই 3জন ইলারকে হারিয়ে দিয়েছে, তাই আমার পক্ষে সবচেয়ে ভালো হবে সুন্দর করে এখান থেকে পালিয়ে যাওয়া। এটি বলে হং তিয়াংশো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন সামনে চলে আসে জিয়ান। অন্যদিকে আবার হং তিয়াংশো পালাতে যেতেই যাবে, কিন্তু তখনই সেখানে চলে আসে ডেমন পাপেট। তখন জিয়ান হয়তো মনে মনে বলছিল, এখন কোথায় যাবে সোনা আমার? তখন হং তিয়াংশো অন্য কোনো উপায় না পেয়ে জিয়ানকে বলে, জিয়ান ব্রাদার, এখানে যা যা হয়েছে তার পেছনে আমাদের হং ফ্যামিলিরই দোষ ছিল। তুমি যদি বলো এই ফাইটের পিছনে যা যা ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ আমি তোমাকে দিতে রাজি। তখন জিয়ান বলে, ক্ষতিপূরণ? এবং এটি বলে ভাবতে শুরু করে। অন্যদিকে হং তিয়াংশো তার পিছনে অ্যাটাক তৈরি করতে করতে বলে, এই ছেলে অনেকটাই ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, তাই ফিউচারে আমাদের হং ফ্যামিলি যদি এই ছেলের সাথে ফাইট করে অথবা অন্য কিছু করতে যায় তাহলে আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যেতে পারি, তাই এই ছেলেকে মরতেই হবে। এবং এটি বলে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই ডেমন পাপেট পিছন থেকে তার হাত ধরে একদম মুচকে দেয়। তখন হং তিয়াংশো কান্না করতে করতে বলে, জিয়ান আমাকে আর একবার সুযোগ দাও, তুমি যা যা বলবে আমি সেইগুলো সবকিছু মেনে নেব। তখন জিয়ান বলে, এখান থেকে আজকে 3জন ফাইটার মানে ইল্ডার পালিয়ে গিয়েছে, কিন্তু তুমি এখানে থাকবে। এবং এটি বলে জিয়ান তার হেভেন ফ্লেম দিয়ে হং তিয়াংশো এর খেল খতম করে দেয়। তারপর জিয়ান নিচে নেমে আসে। তখন হ্যান ফ্যামিলির লিডার হ্যান্স জিয়ানকে গ্রিট করে বলে, জিয়ান ব্রাদার, আজকে আমাদেরকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হ্যান ফ্যামিলি ফিউচারে এরকম কাইন্ডনেস অবশ্যই মনে রাখবে। তখন জিয়ান বলে, আমার মনে হয় না ফ্যাংলাই বেজ আর হ্যান ফ্যামিলিকে কোনো হুমকি দেবে। তখন হ্যান্সি বলে, তুমি যদি না থাকো, তখন যদি ফ্যাংলাই বেজের মাস্টার বা অ্যানসেস্টর এখানে চলে আসে, তাহলে আমার মনে হয় না আমরা সবাই মিলে তাকে থামাতে পারবো। তারপর হ্যানও জিয়ানকে বলে, তুমি তো ঠিক আছো তাই না? তখন জিয়ান বলে, আমি ভালো আছি, আর এখানে যে প্রবলেম গুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় এখানে থাকা আমার পক্ষে আর সুবিধাজনক হবে না, আর তোমরা সবাই ভালো থাকবে। এবং এটি বলে জিয়ান চলে যেতেই যাবে, কিন্তু পিছন থেকে হ্যানজি বলে, তুমি চলে যাচ্ছ? আর তুমি যদি চলে যাচ্ছ তাহলে ফিরে আসবে কবে এখানে? তখন জিয়ান বলে, আমি আমার পাওয়ারকে বা স্ট্রেংথকে বাড়ানোর জন্য যাচ্ছি, আর ওয়াইন্ড এবং থান্ডারকে দেখে ভয় পাওয়ার তোমাদের কোনো কারণ নেই, আর তোমাদের সাথে পরে দেখা হবে। এবং এটি বলে জিয়ান তার উইং বের করে সেখান থেকে অনেক স্পিডে চলে যায়। এটি দেখে হ্যানজি অনেকটা মন খারাপ করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান মেডিটেশন করছিল এবং তার পাশেই ছিল তিয়ান হাও। এদিকে তিয়ান হাও তার দাড়িকে অনেক সুন্দরভাবে বোলাচ্ছিল। অন্যদিকে জিয়ানের মেডিটেশন প্রায় কমপ্লিট হয়ে যায়। তখন জিয়ান বলে, আমি আমার ইনজুরিটা অলমোস্ট রিকভারি করে ফেলেছি। এটি শুনে তিয়ান হাও বলে, এই ফাইটটা তোমার জন্য একদম প্রায় ইনজুরির মতোই হয়ে গিয়েছিল, কিন্তু আমি দেখলাম তুমি প্রত্যেকটা সময় আমার সোল পাওয়ার ইউজ করো। আমি অনেক খেয়াল করেও দেখেছি তোমার বডির মধ্যে আমার ছাড়া অনেকেরই সোল পাওয়ার রয়েছে, তাই এত বেশি সোল পাওয়ার তোমার বডির মধ্যে রাখা কখনোই ভালো হবে না। তখন জিয়ান বলে, হ্যাঁ ঠিক বলেছেন, বাইরের কোনো এক্সটার্নাল পাওয়ার ইউজ করার সাথে সাথে অনেকগুলোই সিরিয়াস সাইড ইফেক্ট থাকে, তাই ফিউচারে ফাইট করার সময় আমাকে অনেক সতর্ক থাকতে হবে। তখন তিয়ান হাও বলে, এটা করে একটু কঠিনই হবে, কারণ আমি যদি আমার প্রাইম ভার্সনে থাকতাম যে ছোটখাটো প্রবলেম গুলো আসছে এখন সেগুলো তোমার কাছে কিছুই মনে হতো না। এটি বলে তিয়ান হাও মন খারাপ করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে এবং বলে, কিন্তু এখন এটি করা অনেকটাই ডিফিকাল্ট। তখন জিয়ান বলে, আমার মনে আছে টিচার চলে যাওয়ার আগে আমার বডির মধ্যে একটা জিনিস দিয়ে যায়, আর সেই জিনিসটা দিয়ে অন্য সোলের পাওয়ারকে বা অন্য সোলের চিহ্নকে পুরোপুরি রিমুভ করা যেতে পারে। তখন জিয়ান চোখ বোঝে এবং কিছুক্ষণ পরই বলে, হ্যাঁ আমি এটি খুঁজে পেয়েছি। এটি দেখে তিয়ান হাও উড়ে একদম জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানকে বলে, আমি কখনো ভাবিনি যে তোমার কাছে এরকম কোনো টেকনিক থাকবে, কিন্তু ওপস আর একটা কথা, আমি তো দেখছি তোমার টিচারের সম্পর্কে জানার জন্য আরো বেশি ইন্টারেস্টেড হয়ে গিয়েছি, তাই ফিউচারে যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই তোমার টিচারের সাথে আমাকে দেখা করতে নিয়ে যাবে। তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, এবং এটি বলে স্ক্রলটি খুলে ফেলে। তারপর জিয়ান অনেক ভালোভাবে সেই স্ক্রলটি পড়তে শুরু করে। তখন জিয়ান এটি পড়ে মনে মনে বলে, কিং দান সেক্সট্রিড এলেক্সার, এই টেকনিকের মধ্যে সোলকে ওয়ার্ম করার অনেকগুলো ইফেক্ট রয়েছে, যার ফলে আমার বডির মধ্যে যে সোল পাওয়ার গুলো রয়েছে, যে সোল পাওয়ার গুলো আমার না, সেই সোল পাওয়ারকে একদম পুরোপুরি পরিষ্কার করতে পারবে, কিন্তু এই টেকনিকের যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেগুলোকে রিফাইন করা সম্ভব, তাই ফিউচারে আমাকে অনেক সতর্ক থাকতে হবে এই টেকনিকের ইনগ্রিডিয়েন্ট গুলো সম্পর্কে। তারপর যে সেই স্ক্রলটিকে রেখে দিয়ে আরো 4টা স্ক্রল বের করে। তারপর যে আরো ভালো করে সেই স্ক্রল গুলোকে
চশমাটাকে একদম পুরোপুরি খুলে ফেলে। অন্যদিকে তিয়ানহার ঘুম আসতে শুরু করে। তখন তিয়ানহা বলে মানুষের বয়স যত তাড়াতাড়ি বাড়ছে তত তাড়াতাড়ি সহজে ঘুমও আসছে, তাই ছেলে আমি আর পারছি না, এখন তোমাকে এগুলো করতে হবে। এবং এডি বলে তিয়ানহা সে আংটির মধ্যে আবার চলে যায়। তিয়ানহা স্পেস রিং এর মধ্যে যাওয়ার আগে জিয়ানকে বলে তুমি এই কাজগুলো করো, ততক্ষণ পর্যন্ত আমি একটু ঘুম পেরে আসি। তারপর জিয়ান গ্লেস ফ্রেম ইউজ করে সে 4টি স্ক্রলকে জিয়ানের চারদিকে ভালো করে ঘোরাতে শুরু করে এবং ভালোভাবে পড়তেও থাকে। তারপর জিয়ান আবার ভালো করে সেই স্ক্রলগুলোকে অবজার্ভ করতে শুরু করে। তখনই জিয়ান আবার সেই ওয়ার্ল্ডে চলে আসে। সেই ওয়ার্ল্ডের প্রতিটা জিনিসই ঠান্ডার দিয়ে তৈরি করা ছিল, এমনকি যে লেখাগুলো উঠছিল সেগুলো ঠান্ডার দিয়ে তৈরি। এগুলো দেখে জিয়ান একটু অবাক হয়ে যায়। তারপরেও জিয়ান ভালোভাবে সেগুলোকে দেখতেই থাকে। তারপর জিয়ান রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে এবং জিয়ান বলে যদিও আমি এই টেকনিকের প্রত্যেকটা খণ্ডকে একসাথে করেছি, তারপরও এই টেকনিকের ল্যাঙ্গুয়েজটা অন্যরকম এবং বোঝা অনেকটাই কষ্টকর, যার ফলে টেকনিকটা কিভাবে প্র্যাকটিস করবো বা কিভাবে মেডিটেশন করবো সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। তখন জিয়ান বলে ধুর এখন এগুলো রেখে দিই, আর ভাল লাগছে না, এবং এডি বলে উঠে দাঁড়ায়। সাথে সাথে জিয়ান বলে যেহেতু আমি ফ্যাংলাই প্যাভিলিয়নকে বিরক্ত করে ফেলেছি, তাই ফ্যাংলাই প্যাভিলিয়ন থেকে এখন এড়িয়ে চলাই ভালো। এডি বলে জিয়ান আবার নিজেকে হাইড করে নেয় এবং জিয়ান বলে যত তাড়াতাড়ি সম্ভব লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্লের সাথে দেখা করতে হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি সিটির গেটের সামনে দেখতে পাই সেখান দিয়ে জিয়ান যাচ্ছিল। তখন জিয়ান যেতে যেতে মনে মনে বলে এই জায়গাটা তিয়ানবেইচান সিটি থেকে অনেক দূরে, তাই আমার জন্য এই জায়গাটা অনেকটাই সেফ মনে হয়। আর এখন আমাকে প্রথমে একটা সিটিকে খুঁজে বের করতে হবে যার সাথে বা যার মধ্যে স্পেস ডোর রয়েছে। তখন জিয়ান একজন মানুষকে বলে ব্রাদার এখানে কি এমন কোনো দোকান আছে আশেপাশে যেখানে এখানকার ম্যাপ গুলো বিক্রি করা হয়? তখন সেই ফাইটার টেবলের সামনেই আছে। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তখন জিয়ান যেতে যাবে কিন্তু সামনে থাকা মানুষ তাকে বাধা দেয় এবং বলে স্যার আপনি কি ম্যাপ কিনতে এখানে এসেছেন? আপনি যদি ম্যাপ কিনতে এখানে আসেন তাহলে আমার কাছে একটি আছে। এবং এটি বলে সেই মানুষটি ম্যাপ বের করতে শুরু করে। সেই মানুষটি আরো বলে এই ম্যাপটা অনেক সুন্দর, তাই আপনাকে অবশ্যই এই ম্যাপটাকে আগে দেখতে হবে। তখন জিয়ান অবাক হয়ে সেই মানুষের দিকে তাকিয়ে দেখতে থাকে। তখন সেই মানুষটি বলে স্যার প্লিজ আমার দিকে এরকম করে তাকিয়ে দেখবেন না, আসলে এই টেকনিকটা হলো এখানকার ম্যাপগুলো সেল করার নিনজা টেকনিক, কিন্তু এই ম্যাপের যে কোয়ালিটি সেই কোয়ালিটি দেখলে আপনি অবশ্যই স্যাটিসফাইড হয়ে যাবেন। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই নর্দার্ন অঞ্চলের একটা ম্যাপ দাও তো দেখি। তখন সেই মানুষটি বলে হেই স্যার আমার কাছে এটা আছে, তো আছে অনেকগুলো আছে, এবং সেই ম্যাপটা জিয়ানকে দিয়ে দেয়। তখন জিয়ান সেই ম্যাপটা নিয়ে সেই ম্যাপটা ওপেন করে ফেলে। তখন জিয়ান বলে ম্যাপটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু এটার প্রাইস কত? তখন সেই মানুষটি বলে স্যার এইটার মূল্য হলো মাত্র 30,000 গোল্ড কয়েন। তখন জিয়ান একটু অন্যরকম করে এবং জিয়ান বলে 30,000 গোল্ড কয়েন? তখন সেই মানুষটি মনে মনে ভাবছিল হয়তো একটু বেশি বলে ফেললাম নাকি। তখন সেই মানুষটি আস্তে আস্তে জিয়ানকে দেখে বলে এই ছেলেকে দেখতে তো অনেকটাই স্মার্ট লাগছে, আমার মনে হয় না এই ছেলেটা বোন সিটি থেকে এসেছে, আমার মনে হচ্ছে তিয়ানমু মাউন্টেনের মধ্যে তিয়ানশা ব্লাড পুলের যে ইভেন্টটা হবে সেই ইভেন্টের জন্য হয়তো এসেছে এই ছেলেটা। তখন জিয়ান এটি বুঝতে পারে। তখন জিয়ান বলে তিয়ানশান ব্লাড পুল এটা আবার কি? তখন সেই মানুষটি অবাক হয়ে বলে কেন তুমি কি জানো না? তখন সেই মানুষটি আরো বলে ধুর আমি এগুলো নিয়ে একটু বেশি ভাবছিলাম, আসলে 3 বছর পর পর এখানে অনেক ইয়াং এবং স্ট্রং ফাইটার আসে এই তিয়ানশা ব্লাড পুলের জন্য। তখন জিয়ান বলে ঠিক আছে লিটল ব্রাদার তুমি এই সম্পর্কে কি আমাকে আরো বিস্তারিত বলতে পারবে? তখন সাধারণ মানুষটি বলে এটা তিয়ানশান ব্লাড পুল, বলা হয়ে থাকে যে এটার সাহায্যে যে কেউ ম্যারে অ্যাবজর্ব এবং বোন কাট করতে পারে। এইটার সাহায্যে অনেক ফাইটার অনেক কিছু করতে পারে, এমনকি এইটার সাহায্যে যে কোনো ফাইটার 1000 লেভেলে সহজেই ব্রেক থ্রু করতে পারে, তাই এটা সত্যি অনেকটা অসাধারণ। তখন যার মনে মনে বলে এই মানুষটি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তিয়ানশা ব্লাড পুল আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর আরেকটা কথা, আমাদের এখানে যে তিয়ানশা ব্লাড পুলের যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটা কিছু সময়ের মধ্যে এখানে শুরু হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো ফাইটার তিয়ানমু মাউন্টেনের ম্যাপ কিনেছে সেখানে যাওয়ার জন্য। আপনি যদি মানচিত্রটি নিতে আগ্রহী হন তাহলে আপনাকে আমি দিয়ে দিব, কারণ একটাই মাত্র মানচিত্র আছে, মানে এটাই শেষ। এই বোন সিটির তিয়ানমু মাউন্টেনের ম্যাপটা আপনাকে আমি অনেক কম দামে দিয়ে দেবো, সাথে তো নর্দার্ন টেরিটরি ম্যাপটা আপনাকে আগেই দিয়ে দিয়েছি, আর এগুলোর জন্য শুধু আপনি আমাকে এইটুকুই প্রাইস দিন। এটা শুনে জিয়ান একটু মুচকি হাসি দেয়। জিয়ানের একটু মুচকি হাসি থেকে সেই মানুষটা একটু লজ্জা পেতে শুরু করে। তখন জিয়ান বলে তুমি অনেক চালাক, আর তোমার যদি নিউজ গুলো ঠিক হয়ে থাকে তাহলে তোমার প্রাপ্য প্রাইস হলো এইটা। এটি দেখে তো সেই মানুষটা একদম অবাক হয়ে যায় এবং বলে স্যার স্যার আপনি অনেক সাবধানে যান এবং আস্তে আস্তে যান। তখন সেই সাধারণ মানুষটা আবার কয়েন গুলো চেক করে বলে আমি বড়লোক হয়ে গিয়েছি, আমি বড়লোক হয়ে গিয়েছি। তখন একজন সাধারণ ফাইটার অন্য ফাইটারদেরকে বলছিল তোমরা কি জানো ফ্যাংলাই প্যাভিলিয়ন অনজেন প্যাভিলিয়নের অনেক ভালো ভালো ফাইটার তিয়ানমু মাউন্টেনে পাঠিয়ে দিয়েছে, আর তাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে সেটা তো আর বলতে হবে না, তাদেরকে অবভিয়াসলি পাঠানো হয়েছে তিয়ানশা ব্লাড পুলের জন্য। এই মাউন্টেনের মধ্যে যাদেরকে পাঠানো হয়েছে প্রত্যেকের পাওয়ার অনেক ভয়ঙ্কর এবং তারা অনেক নিষ্ঠুর। তখন যে মনে মনে বলে তিয়ানশা ব্লাড পুল এতটাই ইন্টারেস্টিং যে ফ্যাংলাই প্যাভিলিয়নে এখানে তাদের সৈন্য পাঠিয়েছে, আমার মনে হচ্ছে এখানে কিছু তো একটা ঝামেলা হবেই। অন্যদিকে অন্য ফাইটার বলে আমি এটাও শুনেছি যে ফ্যাংলাই প্যাভিলিয়নের মিস ফ্যাং ওই কম্পিটিশনের মধ্যে আসবে, আর মিস ফ্যাংকে পাঠিয়েছে ফ্যাংলাই প্যাভিলিয়নের প্রেসিডেন্টই।
তখন আমরা একজন ফাইটারকে দেখতে পাই যে জিয়ানের দিকে যাচ্ছিল। অন্যদিকে সাধারণ ফাইটাররা বলছিল মিস ফ্যাং এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করবে টিয়ান শাহ ব্লাড পুলের জন্য। আরেকজন ফাইটার বলে অন্যদিকে ট্যাংই আছে ওয়াংজিয়াং প্যাভিলিয়ন থেকে, সে সোয়ার্ড কম্পিটিশনের চ্যাম্পিয়ন কিন্তু, এবং তার কাছে অনেক মিস্টেরিয়াস পাওয়ার আছে, যে পাওয়ারটা অনেক বেশি স্ট্রং। যদি এই দুইটা প্যাভিলিয়নে দুইজন ফাইটার একে অপরের সাথে ফাইট করতে শুরু করে দেয় তাহলে আমি বুঝতে পারছি না কে জিতবে আর কে হারবে। তখন আরেকজন ফাইটার বলে হ্যাঁ আমরা জানি দুইজনই অনেক স্ট্রং, কিন্তু তাদের উপরে একজন আছে তার নাম হলো জিয়ান, কারণ জিয়ানের মধ্যে অনেক বেশি পাওয়ার আছে যা আমরা কল্পনা করতে পারি না। তখন আরেকজন সাধারণ ফাইটার বলে জিয়ান এই হলো সেই জিয়ান না ফ্যাংলাই প্যাভিলিয়নের 3 জন দাউজং লেভেলের ফাইটারকে একসাথে হারিয়ে দিয়েছে। এছাড়াও জিয়ান 3 জন ইল্ডারকে হারানোর সাথে সাথে হং ফ্যামিলির যে অ্যানসেস্টর ছিল হং তিয়াংশো তাকেও মেরে ফেলেছে। সত্যি এই জিয়ানের পাওয়ার অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। এদিকে মিস্টিরিয়াস ফাইটারটি জিয়ানের সামনে চলে আসে এবং জিয়ানকে বলে আমি কি এখানে বসতে পারি। জিয়ান কিছু না বলা সত্ত্বেও সেই ফাইটারটি বসে যায়। তখন জিয়ান বলে জিয়ান সাবধান, এই ফাইটারের স্ট্রেংথ বা পাওয়ার অনেকটা ভয়ঙ্কর অনুভব করতে পারছি আমি। তখন জিয়ান কাপ রেখে উঠে দাঁড়ায় এবং বলে আপনি তাহলে বসুন আমি চলে যাচ্ছি। তখন সেই মিস্টিরিয়াস ফাইটার বলে ফ্যাংলাই বেই যে 3 জন ইল্ডার মূলে যে 9 ডেজ লাইটিং প্রিজন ফরমেশন তৈরি করেছিল সেটিকে দেখেও তুমি ভয় পাওনি, আর তুমি এটা কিভাবে করতে পারলে। আমাদের জিয়ানের নাম শুনতে একদম পুরোই অবাক হয়ে যায়। জিয়ানের নাম শুনে সেখানকার সকল ফাইটারও অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে এই হলো সেই জিয়ান, আর এই যে জিয়ানের নাম বলে ডাকলো এই আবার কি। তখন আরেকজন ফাইটার চিনে ফেলে এবং বলে এটা তো ফ্যাংলাই প্যাভিলিয়নের নর্দার্ন অঞ্চলের লিডার। এটা শুনে জিয়ান তার হেভি রোলার বের করে ফেলে এবং তার গ্লেস ফ্লেম দিয়ে সেই মিস্টিরিয়াস ফাইটারের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই মিস্টিরিয়াস ফাইটার তার 2 আঙ্গুল দিয়ে জিয়ানের অ্যাটাককে একদম পুরোপুরি ডস করে ফেলে। এটি দেখে জিয়ান আর সময় নষ্ট করে না পেরে 3000 ইয়ার টান্ডার টেকনিক ইউজ করে এবং তার বোর্ডিং ইউজ করে সেখান থেকে অনেক স্পিডে পালাতে শুরু করে। তখন সেই মিস্টিরিয়াস ফাইটার বলে এটা তো সত্যি অনেক অবাক করার বিষয়, এটা তো হেভেনলি ফ্লেম, কিন্তু এই হেভেনলি ফ্লেমকে দেখে আমি বুঝতে পারলাম না যে এই হেভেনলি ফ্লেম কোন টাইপের এবং কত নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে। তখন নর্দার্ন অঞ্চলের ফ্যাংলাই প্যাভিলিয়নের হেড বলে টেনশন নিও না ছেলে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, এবং এটি বলে সে অনেক স্পিডে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন জিয়ান বলে আমার কাছে আমার এপিসোডটাই অনেক ভালো লেগেছে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।